আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটু ইংরেজি নিয়ে আলোচনা করব। অনেকদিন যাবত কয়েকদিন যাবত ইনশাল্লাহ বাংলা নিয়ে আলোচনা করতেছি। ইংলিশের ধারাবাহিকতা ইনশাল্লাহ আলোচনা চলবে। আসলে আমরা ইংলিশে বাঙালি দুর্বল, কারণ কেন? আমরা জাতি হিসাবে বাঙালি, আর ইংলিশটা আসলে আমাদের ভাষা না। এই কারণে আসলে মূল প্রবলেম যে আমাদের আসলে হয় কি, ইংলিশ আমরা পারি না। এটার বিভিন্ন কারণ। প্রথম কারণ হলো আমরা বাঙালি জাতি হিসেবে ইংলিশটাকে ভয় পাই, এটা হলো মূল কারণ। আর দ্বিতীয় নম্বর কারণ হলো আমাদের ইনপুট হলো বাংলা, যা শুনতেছি ছোটবেলা থেকে সব বাংলা। আসলে ইংলিশটাকে তো ভয় পাই, তাছাড়া শুনতেছি বাংলা, এই জন্য আসলে ইংলিশটার প্রতি আমরা একটু দুর্বলতা। যাই হোক, এরপরে সিস্টেমে টেকনিকে শিখলে আসলে ইংলিশটা তেমন কঠিন কিছু না। এটা আসলে একটা জিনিস কি, আমরা এটাকে পারি না। এটার আরেকটা কারণ হলো আমি মনে করি, আমরা মনে করি যে ইংলিশ একটা গ্রামার। বিষয়টা আসলে এরকম না। ইংলিশ একটা ভাষা যদি মনে করি, তাহলে বিষয়টা আসলে সহজ। ভাষা যখন হয়ে যাবে তখন কিন্তু আসলে এটা তেমন কঠিন মনে হয় না। কিন্তু আমরা মনে করি ক্রিটিক্যাল, এটা একটা গ্রামার, একটা নিয়মের মধ্যে না। আমরা যেমন বাংলা ছোটবেলা থেকে এই যে আমরা কথাবার্তা বলতেছি, কত কিছু এখন বললাম আমি আমি কিন্তু কোনো গ্রামার এখানে ফলো করে বলতেছি এরকম না। আসতেছে মুখে দাও অটোমেটিকলি। ইংলিশটা এরকম ভাবে আমরা যদি এটাকে ভাষা হিসেবে আমরা মনে করতে পারি, আসলে এটা কঠিন কিছু না। যাই হোক, ইংলিশ মনে করার জন্য পারার জন্য অনেক কিছু, অনেক সিস্টেমগুলো দেখি কি করা যায়। আচ্ছা, আমরা অঙ্কের ভাষায় এটাকে কি বলতে পারি? কি বলা যায় অঙ্কের ভাষায়? এটাকে বলা যায় লম্ব। অঙ্কের ভাষায় এটাকে আমরা লম্ব বলি। হ্যাঁ, আজকে কি পর্ব বলি? আজকে আপনাদের সামনে টেন্স নিয়ে আলোচনা করব। এবং টেন্স নিয়ে এই যে ইংরেজি কত কত শত শত রুল, এই নিয়ম রুল টুল না দিয়ে আপনাদেরকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। দেখি টেন্স কত সহজে আপনারা বুঝতে পারবেন। তবে টেন্সের প্রাথমিক আলোচনা করবো আজকে, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা চলবে। প্রাথমিক যে আলোচনা হচ্ছে টেন্স পরিচিতি, যাতে সহজে টেন্স সবাই চিনতে পারেন, বুঝতে পারেন। আচ্ছা দেখেন, আমরা টেন্স পড়বো। টেন্স নিয়ে আমরা আসলে ছোটবেলা থেকে আসলে টেন্স মানে টেনশিত, টেনশনে থাকি টেন্সটা নিয়ে। এই ছোটবেলা যখন বুঝি লেখাপড়া করতে, লেখাপড়ার শুরু থেকেই এই 6, 7, 8, 9, 10 একবার যত ক্লাস সব মানে টেন্স টেন্স একবার সারা জীবনে পড়ছে। এরপর টেন্স মাথায় ঢুকে না। এটা কি এমনই কঠিন যে মাথায় ঢুকে না? মাথায় না ঢোকার কিছু নাই, সহজভাবে বুঝি জিনিসগুলো। মূল যে থিমগুলো আমরা ধরতে পারি না, হয়তো বা এই জন্য একটু কঠিন মনে হয়। টেন্স আসলে কঠিন কিছু না। আচ্ছা দেখেন তো একটা জিনিস, টেন্স যদি আপনাকে বলি, এটা নিয়ে আমি আসবো আলোচনা। টেন্স কত প্রকার হতে পারে? টেন্স প্রধানত কত প্রকার হওয়া উচিত, বা সাধারণত আমি যদি বলি প্রধানত বা সাধারণত, যাই বলি কত প্রকার হওয়া উচিত, কেন এত প্রকার কেন? দেখেন, চিন্তা করেন। টেন্স আমরা সাধারণত কত প্রকার বলি? 3 প্রকার। 3 প্রকার কেন দেখেন তো। আমরা এখন যারা বেঁচে আছি পৃথিবীতে, তারা বর্তমানে বেঁচে আছি। একদিন কিন্তু আমরা এই পৃথিবীতে ছিলাম না, এখন আমরা আছি না। এটা হলো একটা কালের অংশ, একটা কাল। এখন আমরা আছি, একদিন আমরা ছিলাম না, এটা একটা কাল। আমরা ভবিষ্যতে এখন যারা আছি প্রায় 150 বা 100 বছর পরে কেউই থাকবো না, দেখেন তো, এটা একটা কাল। এই 1, 2, 3। স্বাভাবিকভাবেই তো বোঝা যাচ্ছে টেন্স আসলে 3 প্রকারই হওয়া দরকার, হওয়া উচিত। হ্যাঁ, সাধারণত 3 প্রকারই টেন্স। কি কি প্রকার আমি আসতেছি আস্তে আস্তে। আচ্ছা, আমি লম্ব দিয়ে সাধারণত একটু আলোচনা করি। আচ্ছা, এখানে কি আছে? লম্ব। হ্যাঁ, তাই আমি প্রথমে ল আর ম কে নিয়ে একটু চিন্তা করি। দেখেন, আমি যদি লিখি সাধারণত, আমি আগেই বলছি টেন্স নিয়ে কোনো ক্রিটিক্যাল ব্যাপার আমি ভাববো না, সাধারণভাবে চিন্তা করবো, ইনশাল্লাহ হয়ে যাবে। বাংলা বাক্যের শেষে ল ম থাকিলে সাধারণত
পাস্ট টেন্স হয়। পাস্ট কোন টেন্স আমি এই ব্যাপারে যাব না, আমি আবার বলছি সহজভাবে নিব জিনিসটা, তাহলে বুঝতে পারবেন। কি লিখছি, বাংলা বাক্যের শেষে ল ম থাকিলে সাধারণত পাস্ট টেন্স হয়। এই ল আর ম আমি লিখবো কম, আপনারা বুঝবেন তাহলে হবে, সময় নষ্ট না করে লিখে। এই কথাটাকে আমি এবার বলি, বাংলা বাক্যের শেষে ল ম থাকিলে কি হয়, পাস্ট টেন্স। এবার একই কথা, বাংলা বাক্যের শেষে ব থাকিলে সাধারণত, আমি মুছে দিচ্ছি, ফিউচার টেন্স হয়। কি বললাম, বাংলা বাক্যের শেষে ব থাকিলে সাধারণত ফিউচার টেন্স হয়, ল ম থাকিলে কি টেন্স, পাস্ট, আর ব থাকিলে কি, ফিউচার। এবার আসেন, এটা মুছে দিলাম। কি দেখছি এবার, বাংলা বাক্যের শেষে ল ম ব না থাকিলে সাধারণত প্রেজেন্ট টেন্স হয়। আমি আবার বলতেছি, যদি ল আর ম থাকে পাস্ট টেন্স, ব থাকিলে ফিউচার, আর ল ম ব না থাকিলে কি, প্রেজেন্ট। তাহলে দেখেন, তা আমি এভাবে লিখতে পারি, ব সমান সমান ফিউচার টেন্স, আর এটা মনে রাখবেন ফিউচার টেন্স। দেখেন, ব সমান সমান যদি ফিউচার টেন্স হয়, সাথে সাথে আমি এখানে লিখতে পারি ফিউচার মানেই শেল অথবা উইল। আর বর্তমান যুগে উইলের ব্যবহারটা একটু বেশি হয়, তাই উইলের নিচে আমি দুটো টান দিয়ে রাখলাম। আচ্ছা, এবার যদি ল আর ম সমান আমরা কি লিখতে পারি, ল ম সমান সমান আমরা লিখতে পারি পাস্ট টেন্স। ল আর ম সমান সমান আমরা কি লিখতে পারি, পাস্ট টেন্স। পাস্ট টেন্স সমান কোন ভার্বটা আমি লিখলাম না, কেন লিখলাম না এটা পরে আমি বলতেছি। আর যদি ল ম ব না থাকে, তার মানে আমি এখানে লিখবো ল ম, এই তিনটাকে আমি কেটে দিলাম, হ্যাঁ, তার মানে নাই, না থাকলে কি টেন্স হবে, প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এইবার তিনটা আমি কিছু উদাহরণ দিচ্ছি, দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি ঢাকা যাব, দেখেন তো কি আছে লাস্টে, ব আছে, তার মানে কি টেন্স, ফিউচার। কি, আমি ঢাকা যাব, আই গো টু ঢাকা। এভাবে লিখলে কিন্তু হয়, এটা হলো না। কেন হলো না বলুন তো, কারণ হলো এখানে আমি বলছি যদি ব থাকে ফিউচার, আর ফিউচার আমি একটা ভার্ব দিয়েছিলাম শেল অথবা উইল, এখানে শেলের ব্যবহার খুব কম হচ্ছে, উইলটাই বেশি ইউজ হয়, তো আমি এখানে রাখলাম উইল। আই উইল গো টু ঢাকা, ফিউচার টেন্স হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন, আমি বলছিলাম যে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, লাম পাস্ট টেন্স, পাস্ট টেন্স হবে, তাই কি, আই এইট রাইস। আচ্ছা, এখানে কি আছে, ম আছে, হ্যাঁ, তাই এখানে পাস্ট টেন্স। আপনাকে জানতে হবে ইটের পাস্ট টেন্স হলো এইট, এটা আপনাকে জানতে হবে। এটা স্ট্রং বার উইক বার গুলো আছে, এগুলা লিস্ট আকারে আছে, আপনি শিখলে হবে, আমি শুধু প্রাথমিক ধারণা দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন, সে ফুটবল খেলেছিল, আবার সে ফুটবল খেলেছিল, তা কি দিতে পারে, হি প্লেড ফুটবল। এই যে দেখেন, ল মানে কি, পাস্ট, আর এই যে
প্লিড এটা পাস্ট। একটা কথা মনে রাখবেন, আমি লিখে দিচ্ছি, মনে করবেন সাধারণত মূল ভার্বের শেষে ডি অথবা ইডি থাকলে পাস্ট টেন্স হয়। কি পাস্ট টেন্স বলতেছি না, পরে আবার মূল ভার্বের শেষে এস অথবা এস থাকলে প্রেজেন্ট টেন্স। এটা মনে রাখবেন। ডি বাই ডি আছে পাস্ট টেন্স, এখানে আছে না যে ফ্লো আছে, তার মানে কি পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স আমরা কি জানি, ডি বাই ডি থাকে, যে প্লেয়ার সাথে ইডি যোগ হয়েছে, তার মানে এটা পাস্ট টেন্স। আচ্ছা, এবার একটা কথা মনে রাখবেন, কোনো নোট রোল আমি দিচ্ছি না, শুধু প্রাথমিক দিকগুলো বুঝেন তাহলে হবে। কন্টিনিউয়াস মানেই আগে বল, কন্টিনিউয়াস মানেই চলমান। আচ্ছা, চলমান, কন্টিনিউয়াস মানে চলমান। আর চলমান যখন হবে তখন ভার্ব প্লাস আইএনজি হবে। আর সবসময় মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কি বললাম, কন্টিনিউয়াস মানেই চলমান। চলমান মানে কি, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, আমি যদি বলি আমি লিখতেছি, আই এম চলমান রাইটিং, আই এম রাইটিং। ওই প্রেজেন্ট টেন্সের মানে উদাহরণ দেই নাই, যেমন সে স্কুলে যায়। দেখেন যায়, এখানে ল ম ব নাই, সুতরাং সাধারণভাবে এটা কি প্রেজেন্ট টেন্স। হি গোস টু স্কুল। এখানে একটা কথা আমি বলে দিচ্ছি, যেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে গো এর সাথে ইয়েস যোগ হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে প্রেজেন্ট টেন্স হলে এস অথবা ইয়েস যোগ হবে, তো কখন এস আর কখন ইয়েস, একটা শর্টকাট জিনিস মনে রাখেন, তাহলে মনে রাখতে পারবেন। যদি দেখেন ভার্বের শেষে এস ডাবল এস সি এইচ এস এইচ ও এক্স জেড, এই লেটার্সগুলো থাকে এস ডাবল এস সি এইচ এস এইচ ও এক্স জেড, তখন আমরা এখানে ইএস যোগ করব, আর অন্যথায় এস যোগ করব। ঠিক আছে, এটা মনে রাখবেন। তো এখানে কি আছে দেখেন, ও আছে, হ্যাঁ এই যে ও, তাই আমরা এখানে ইএস যোগ করছি। ঠিক আছে, আর কি বললাম, কন্টিনিউয়াস মানে কি চলমান, চলমান মানে কি আইএনজি। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, একটু অন্যভাবে বুঝাচ্ছি। এখানে দেখেন প্রেজেন্ট, এখানে একদম পাস্ট। আচ্ছা, আমি যদি লিখি এম এইচ আর, এর পাস্ট টেন্স হবে ওয়াজ ওয়ার। এটা বলো এম ইজ এর পাস্ট টেন্স কিন্তু ওয়াজ, আমি এখানে প্রেজেন্ট পাস্ট লিখেছি। আবার আমি বলছি কি কন্টিনিউয়াস মানে চলমান, চলমান মানে আইএনজি, কথাগুলো মনে রাখবেন। ভার্বের শেষে এস বাই এস থাকলে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স ডি বাই ডি থাকলে পাস্ট টেন্স। আচ্ছা, এবং ভার্বের শেষে যদি প্রেজেন্ট টেন্স হয় এস ডাবল এস সি এইচ এস এইচ ও এক্স জেড থাকলে কি ইএস যোগ হবে, অন্যথায় শুধু এস যোগ হবে। আর এটা কখন, ভার্ব সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। সাবজেক্ট যখন, এটা লিখে দিই কথার সাথে, সাবজেক্ট যদি এই যে থার্ড পারসন সিঙ্গুলার হবে, সিঙ্গুলার নাম্বার হবে, তখন ভার্বের শেষে এই, যখন ভার্বের শেষে এগুলো থাকবে তখন এস যোগ হবে। আচ্ছা, প্রেজেন্ট টেন্স কি এমিজার, পাস্ট টেন্স ওয়াজ, এটা মনে করি। প্রেজেন্ট টেন্স যদি ডু হয় অথবা ডাস হয়, পাস্ট টেন্স হবে ডিড। প্রেজেন্টে যদি হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট টেন্স হবে হ্যাড। আচ্ছা, প্রেজেন্টে যদি থাকে শ্যাল, পাস্ট টেন্স শুড। প্রেজেন্টে যদি থাকে উইল, পাস্ট টেন্স উড। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো বললাম ফিউচার মানেই, আমি বলেছিলাম কিন্তু শ্যাল বা উইল,
হ্যাঁ, ফিউচার মানে শেল বা উইল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা সিম্পল ফিউচার যখন হবে তখন সিম্পল পাস্ট হবে উড, আবার শেলের পাস্ট টেন্স হবে শুড। তখন এটা এইভাবে কি বললাম, এটা প্রেজেন্ট। ঠিক আছে, এটা প্রেজেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি, যে এইগুলো এই ভার্বগুলোর যদি পাস্ট বলে তাহলে এটা, এই ভার্বগুলো যদি পাস্ট যদি এটা হয় তো প্রেজেন্ট এগুলো। আবার এই স্পেশালি এই দুইটা কি মনে রাখবেন, এই ফিউচার ফিউচার টেন্সের ক্ষেত্রে। আবার এই দুইটা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটা কি পাস্ট পারফেক্ট আমরা মনে রাখতে পারি, পাস্ট পারফেক্ট। আচ্ছা, এটা প্রেজেন্ট ফিউচার টেন্স, তো এটা ফিউচার ইন পাস্ট, এটা যখন হবে শুড বা উড, এটা ফিউচার ইন পাস্ট, এটা মনে রাখবেন। তাহলে এগুলা প্রেজেন্ট, এগুলা পাস্ট। আর কি বলছি, কন্টিনিউয়াস মানে চলমান, চলমান মানে আইএনজি। আচ্ছা, এখন প্রশ্ন হইতে পারে এগুলো প্রেজেন্ট, কিন্তু এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পারফেক্ট, নাকি পারফেক্ট কন্টিনিউয়াস, নিয়ে এখন আসতেছে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়ার, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। তার মানে কি, এই মিজার যখন থাকবে, যখন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি মূল ভার্বের পরে যদি মূল ভার্ব থাকে আর এটার পরে যদি মূল ভার্ব থাকে তখন এটার সাথে আইএনজি যোগ হবে, আর এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, আর এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ আমি এটা প্রেজেন্টের দিকে লিখছিলাম, ওইটা আমি পাস্টের দিকে লিখছিলাম। যেমন আমি যদি লিখি হি ইজ গোয়িং টু কলেজ, এটা এটা কন্টিনিউয়াস কেন, আমরা জানি আইএনজি মানে কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস, এটা প্রেজেন্টের জায়গায় লিখছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই বাক্যটা যে আমি বলি কি, হি ওয়াজ গোয়িং টু কলেজ। এখন প্রশ্ন, আমরা আইএনজি দেখবো, আইএনজি আছে তার মানে কন্টিনিউয়াস। আমি বলছি আইএনজি মানেই কন্টিনিউয়াস, তো আইএনজি মানে যদি কন্টিনিউয়াস হয়, তার এখানে কি ভার্ব আছে, ওয়াজ। ওয়াজ কোন দিকে লিখছিলাম, পাস্টের দিকে, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস। এই তো হয়ে গেল। এইবার একটা জিনিস দেখেন, ইট অ্যাট এটা শুধু বোঝানোর জন্য, ডো ডিড ডান, গো ওয়েন্ট গন, জাস্ট বোঝানোর জন্য। দেখেন বিষয়টা, আমি এখানে লিখলাম কি, এটা হলো প্রেজেন্ট, এটা হলো পাস্ট, তাহলে এটা কি, এটাকে আমরা বলতে পারি স্ট্রং ভার্ব, উইক ভার্ব ব্যবহারগুলো যখন প্রয়োগ করবো, এটাকে আমরা বলবো বি1, এটাকে আমরা বলবো বি2, এটা বলবো বি3। একটা কথা মনে রাখবেন, এটা প্রেজেন্টের করে, হ্যাঁ প্রেজেন্টের সাথে প্রেজেন্ট টেন্স হবে, তার মানে এটা কি পাস্ট, এটা হলো সিম্পল পাস্ট। এটা হলো বি3, আসলে জেনারেলি কখনো সাবজেক্টের সাথে সরাসরি বসে না, এটার সাথে যখন বসতে যায় অবশ্যই এই নোটটা মনে রাখবেন, সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্ব কি, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, যাই থাকুক, এই তিনটা যখন থাকবে তখন যখন আমরা লিখবো তখন মূল ভার্বের বি3 লিখবো। এটা তো দরকার নাই, আমি হ্যাভ হ্যাজ দিলাম, যখন এখানে ভার্ব থাকবে তখন বি3 মনে রাখবেন। সাবজেক্টে হ্যাভ হ্যাজ আছে, তখন আমি যদি ভার্ব বসাতে চাই, এটা দেখেন, তখন এটা হবে না, এটা হবে না, এই 3 নাম্বারটাই হবে কি, সাবজেক্টের পরে যদি হ্যাভ হ্যাজ অথবা হ্যাড দেখেন তখন বি3 হবে। যেমন আই হ্যাভ ডান দা ওয়ার্ক, কারণ কি হ্যাভ আছে তাই এখানে বি3, ডো ডিড ডান। হ্যাভ হ্যাজ যখন থাকবে তখন কি হবে, বি3 হবে। মুছে দিলাম।
মডাল বারগুলো যখন থাকবে মডাল, তখন হবে কি B1 হবে। আমাদের মডাল বারগুলো কি আমি ওকে ক্যান কুড, শেল শুড, উইল উড, মে মাইট, নিড, ওট টু, মাস্ট, ডিয়ার, ইউজ টু, এই মডাল বারগুলো যে বললাম মনে রাখবেন। আপনার টেনে টেনে দেখবেন, ভিডিও সমস্যা নেই, অনলাইনে ক্লাসে এলো সুবিধা, টেনে টেনে আপনার বারবার দেখতে পারবেন। এই যে মডাল বারগুলো বললাম তখন কি হবে, B1 হবে, মনে রাখবেন। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এই যে আমি বললাম মডাল প্লাস B1, এই যে ক্যান মডাল, তাই এখানে B1 আছে। থ্রি কখন হবে, হ্যাভ, হ্যাজ হ্যাড, থ্রি হবে। আর এটারও সিম্পল পাস্ট, কারণ আমি সিম্পল পাস্ট কোনো কিছু সিম্পল আমি কোনো কিছু বলবো। যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম নাকি। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, এটা হচ্ছে ইংলিশ এইটের মতো আর কি, এইট বললেই হবে। তাহলে আমি আবার বলতেছি সিম্পল পাস্ট যখন হবে মধ্যেরটা মানে 2 নাম্বারটা, আর যখন এখানে অনলি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে তখন এই 3 নাম্বারটা। আর মডাল ভার্ব যখন হবে তখন এটা হবে এই যে প্রথমটা, এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও এটাই হবে। আর কন্টিনিউয়াস মানে কি, আইএনজি। আমি যখন কন্টিনিউয়াস করবো, একটা কথা মনে রাখবেন, আইএনজি কখনো এটার সাথে যোগ করা যাবে না, এটার সাথে করা যাবে না, শুধু একমাত্র এটার সাথে যোগ করা যাবে। মানে আমি বলছি ভার্বের প্রথম যে সেটা আছে B1, এটার সাথে আইএনজি যোগ করতে পারবেন। B1 বলতে বেস ফর্মের সাথে আইএনজি যোগ, এবার বললে ভালো হয়। আচ্ছা, যাই বললাম একটু রিভিউ দিচ্ছি আমি। কি বললাম, টেন্স আমি প্রথমে লম্বা নিয়ে আলোচনা করেছিলাম, আবার একটু রিমাইন্ডার দিচ্ছি। যেমন যদি বাংলা বাক্যে সে ল বা কি ম থাকে তখন হবে কি পাস্ট টেন্স। আচ্ছা, যদি ব থাকে কি হবে ফিউচার। ল ম ব একটাও নাই কি হবে, তখন হবে, যখন থাকবে না একটাও তখন হবে প্রেজেন্ট। এবার যদি বলে আমি লিখি, লিখি, দেখেন কি আছে লিখি, ল ম ব একটাও নাই, তার মানে প্রেজেন্ট টেন্স, আই রাইট। ঠিক আছে, সে ঘুমায়, ল ম বানাই, প্রেজেন্ট টেন্স, শি স্লিপস। আচ্ছা, আমি ফুটবল খেলেছিলাম, এই যে ম, তার মানে কি পাস্ট টেন্স। আচ্ছা, তুমি বাজারে গিয়েছিলে, কি ল, পাস্ট টেন্স। আচ্ছা, ব, আমি ডাক্তার হব, আচ্ছা, আমি ঢাকা যাব, সে ভাত খাবে, বতা গেলে কি ফিউচার। আর ফিউচার মানে কি বলছিলাম মনে আছে, শেল বা উইল, তখন কি হবে মনে আছে, B1 হবে। ফিউচার মানে কি B1 হবে। সিম্পল পাস্ট বলেছিলাম কি B2, ওই যে মধ্যেটা সিম্পল পাস্ট। আচ্ছা, আর কন্টিনিউয়াস মানে কি আইএনজি, যে বাক্যটা যে কথাটা চলমান সেটাই কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। এই যে কিছু কথাবার্তা বললাম, এই কথাবার্তাগুলো মাথায় রাখেন, বারবার ভিডিওটা দেখেন, আশা করি হয়ে যাবে। এখানে না বোঝার কোনো কিছু নেই। এখন আমি কিন্তু টেন্সের প্রাথমিক পরিচিতিগুলো বুঝেছি, টেন্সের ভিতরে জিনিসগুলা, এই যে বললাম কি এক একটা আবার কিরকম বলে। এইভাবে ছোটবেলা শুনেছিলাম আমরা যে টেন্স সাধারণত 3 প্রকার, কি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। একটা কবিতা শুনেছিলাম যে কিভাবে, এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে ঘুরি ঘুরি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3 জনের ঘরে, জন্ম নিল পরে আরো 4 জন করে। আমি কবিতাটা আবারও বলছি, এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে ঘুরি ঘুরি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3 জনের ঘরে, জন্ম নিল পরে আরো 4 জন করে। আচ্ছা, তো এটা আপনার বারবার যদি শুনেন তাহলে আশা করি এটা মাথায় অটোমেটিক এসে পড়বে। তার মানে এটা কি বুঝিছে, কি বললাম, এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে ঘুরি ঘুরি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3 জনের ঘরে, জন্ম নিল পরে আরো 4 জন করে। তার মানে টেন্স হলো বুড়ি, টেন্স টেন্স বুড়ি করতে প্রয়োজন হিসেবে 3 জন, তার মানে কি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার এক একটা কি 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3 জনের ঘরে, জন্ম নিল পরে আরো 4 জন করে। তার মানে এক একটা 4টি করে, এটা 4টা, এটা 4টা, এটা 4টা, টোটাল 12টা। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনিভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফিউচার, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে জিনিসটা
এই দাঁড়ালো। জিনিসটা আসলে কঠিন কিছু না, সহজ। আজকে প্রাথমিক আলোচনা যে পর্যন্ত বললাম একটু দেখবেন, ইনশাল্লাহ মনোযোগ দিয়ে আশা করি হয়ে যাবে। আমি টেন্সের ভিতরে আলোচনাগুলো ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটু ইংরেজি নিয়ে আলোচনা করব। অনেকদিন যাবত, কয়েকদিন যাবত ইনশাল্লাহ বাংলা নিয়ে আলোচনা করতেছি। ইংলিশের ধারাবাহিকতা ইনশাল্লাহ আলোচনা চলবে। আসলে আমরা ইংলিশে বাঙালি দুর্বল, কারণ কেন? আমরা জাতি হিসাবে বাঙালি, আর ইংলিশটা আসলে আমাদের ভাষা না। এই কারণে আসলে মূল প্রবলেম যে আমাদের আসলে হয় কি, ইংলিশ আমরা পারি না। এটার বিভিন্ন কারণ। প্রথম কারণ হলো আমরা বাঙালি জাতি হিসেবে ইংলিশটাকে ভয় পাই, এটা হলো মূল কারণ। আর দ্বিতীয় নম্বর কারণ হলো আমাদের ইনপুট হলো বাংলা, যা শুনতেছি ছোটবেলা থেকে সব বাংলা। আসলে ইংলিশটাকে তো ভয় পাই, তাছাড়া শুনতেছি বাংলা, এই জন্য আসলে ইংলিশটার প্রতি আমরা একটু দুর্বলতা। যাই হোক, এরপরে সিস্টেমে টেকনিকে শিখলে আসলে ইংলিশটা তেমন কঠিন কিছু না। এটা আসলে একটা জিনিস কি, আমরা এটাকে পারি না। এটার আরেকটা কারণ হলো আমি মনে করি, আমরা মনে করি যে ইংলিশ একটা গ্রামার। বিষয়টা আসলে এরকম না। ইংলিশ একটা ভাষা যদি মনে করি, তাহলে বিষয়টা আসলে সহজ। ভাষা যখন হয়ে যাবে তখন কিন্তু আসলে এটা তেমন কঠিন মনে হয় না। কিন্তু আমরা মনে করি ক্রিটিক্যাল, এটা একটা গ্রামার, একটা নিয়মের মধ্যে না। আমরা যেমন বাংলা ছোটবেলা থেকেই যে আমরা কথাবার্তা বলতেছি, কত কিছু এখন বললাম আমি, আমি কিন্তু কোনো গ্রামার এখানে ফলো করে বলতেছি এরকম না, আসতেছে মুখে অটোমেটিকলি। ইংলিশটা এরকম ভাবে আমরা যদি এটাকে ভাষা হিসেবে আমরা মনে করতে পারি, আসলে এটা কঠিন কিছু না। যাই হোক, ইংলিশ মনে করার জন্য, পারার জন্য অনেক কিছু, অনেক সিস্টেমগুলো দেখি কি করা যায়। আচ্ছা, আমরা অঙ্কের ভাষায় এটাকে কি বলতে পারি? কি বলা যায় অঙ্কের ভাষায়? এটাকে বলা যায় লম্ব। অঙ্কের ভাষায় এটাকে আমরা লম্ব বলি। হ্যাঁ, আজকে কি পর্ব বলি? আজকে আপনাদের সামনে টেন্স নিয়ে আলোচনা করব। এবং টেন্স নিয়ে এই যে ইংরেজি কত কত শত শত রুল, এই নিয়ম রুল টুল না দিয়ে আপনাদেরকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। দেখি টেন্স কত সহজে আপনারা বুঝতে পারবেন। তবে টেন্সের প্রাথমিক আলোচনা করবো আজকে, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা চলবে। প্রাথমিক যে আলোচনা হচ্ছে টেন্স পরিচিতি, যাতে সহজে টেন্স সবাই চিনতে পারেন, বুঝতে পারেন। আচ্ছা দেখেন, আমরা টেন্স পড়বো। টেন্স নিয়ে আমরা আসলে ছোটবেলা থেকে আসলে টেন্স মানে টেনশনে থাকি টেন্সটা নিয়ে। এই ছোটবেলা যখন বুঝি লেখাপড়া করতে, লেখাপড়ার শুরু থেকেই এই 6, 7, 8, 9, 10 একবার যত ক্লাস সব মানে টেন্স টেন্স একবার সারা জীবনে পড়ছে। এরপর টেন্স মাথায় ঢুকে না। এটা কি এমনই কঠিন যে মাথায় ঢুকে না? মাথায় না ঢোকার কিছু নাই, সহজভাবে বুঝি জিনিসগুলো। মূল যে থিমগুলো আমরা ধরতে পারি না, হয়তো বা এই জন্য একটু কঠিন মনে হয়। টেন্স আসলে কঠিন কিছু না। আচ্ছা দেখেন তো একটা জিনিস, টেন্স যদি আপনাকে বলি, এটা নিয়ে আমি আসবো আলোচনা। টেন্স কত প্রকার হতে পারে? টেন্স প্রধানত কত প্রকার হওয়া উচিত, বা সাধারণত আমরা যদি বলি প্রধানত বা সাধারণত যাই বলি, কত প্রকার হওয়া উচিত? কেন এত প্রকার? কেন দেখেন, চিন্তা করেন। টেন্স আমরা সাধারণত কত প্রকার বলি? 3 প্রকার। 3 প্রকার কেন দেখেন তো। আমরা এখন যারা বেঁচে আছি পৃথিবীতে, তারা বর্তমানে বেঁচে আছি। একদিন কিন্তু আমরা এই পৃথিবীতে ছিলাম না, এখন আমরা আছি না। এটা হলো একটা কালের অংশ, একটা কাল। এখন আমরা আছি, একদিন আমরা ছিলাম না, এটা একটা কাল। আমরা ভবিষ্যতে এখন যারা আছি প্রায় 150 বা 100 বছর পরে কেউই থাকবো না, দেখেন তো, এটা একটা কাল। এই যে 1, 2, 3। স্বাভাবিকভাবেই তো বোঝা যাচ্ছে আসলে 3 প্রকারই হওয়া দরকার, হওয়া উচিত। হ্যাঁ, সাধারণত 3 প্রকারই টেন্স। কি কি প্রকার আমি আসতেছি আস্তে আস্তে। আচ্ছা, আমি লম্ব দিয়ে সাধারণত একটু আলোচনা করি। আচ্ছা, এখানে কি আছে? লম্ব। হ্যাঁ, তাই আমি প্রথমে ল আর ম কে নিয়ে একটু চিন্তা করি। দেখেন, আমি যদি লিখি সাধারণত, আমি আগেই বলছি টেন্স নিয়ে কোনো ক্রিটিক্যাল ব্যাপার আমি ভাববো না, সাধারণভাবে চিন্তা করবো, ইনশাল্লাহ হয়ে যাবে। বাংলা
বাক্যের শেষে ল ম থাকিলে সাধারণত পাস্ট টেন্স হয়। পাস্ট কোন টেন্স আমি এই ব্যাপারে যাব না, আমি আবার বলছি সহজভাবে নিব জিনিসটা, তাহলে বুঝতে পারবেন। কি লিখছি, বাংলা বাক্যের শেষে ল ম থাকিলে সাধারণত পাস্ট টেন্স হয়। এই ল আর ম আমি লিখবো কম, আপনারা বুঝবেন তাহলে হবে, সময় নষ্ট না করে লিখে। এই কথাটাকে আমি এবার বলি, বাংলা বাক্যের শেষে ল ম থাকিলে কি হয়, পাস্ট টেন্স। এবার একই কথা, বাংলা বাক্যের শেষে ব থাকিলে সাধারণত, আমি মুছে দিচ্ছি, ফিউচার টেন্স হয়। কি বললাম, বাংলা বাক্যের শেষে ব থাকিলে সাধারণত ফিউচার টেন্স হয়, ল ম থাকিলে কি টেন্স, পাস্ট, আর ব থাকিলে কি, ফিউচার। এবার আসেন, এটা মুছে দিলাম। কি লিখছি এবার, বাংলা বাক্যের শেষে ল ম ব না থাকিলে সাধারণত প্রেজেন্ট টেন্স হয়। আমি আবার বলতেছি, যদি ল আর ম থাকে পাস্ট টেন্স, ব থাকিলে ফিউচার, আর ল ম ব না থাকিলে কি, প্রেজেন্ট। তাহলে দেখেন, তা আমি এভাবে লিখতে পারি, ব সমান সমান ফিউচার টেন্স, আর এটা মনে রাখবেন ফিউচার টেন্স। দেখেন, ব সমান সমান যদি ফিউচার টেন্স হয়, সাথে সাথে আমি এখানে লিখতে পারি ফিউচার মানেই শেল অথবা উইল, আর বর্তমান যুগে উইলের ব্যবহারটা একটু বেশি হয়, তাই উইলের নিচে আমি দুটো টান দিয়ে রাখলাম। আচ্ছা, এবার যদি ল আর ম সমান আমরা কি লিখতে পারি, ল ম সমান সমান আমরা লিখতে পারি পাস্ট টেন্স। ল আর ম সমান সমান আমরা কি লিখতে পারি, পাস্ট টেন্স। পাস্ট টেন্স সমান কোন ভার্ব, এটা আমি লিখলাম না, কেন লিখলাম না এটা পরে আমি বলতেছি। আর যদি ল ম ব না থাকে, তার মানে আমি এখানে লিখবে ল ম, এই তিনটাকে আমি কেটে দিলাম, হ্যাঁ, তার মানে নাই, না থাকিলে কি টেন্স হবে, প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এইবার তিনটা আমি কিছু উদাহরণ দিচ্ছি, দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি ঢাকা যাব, দেখেন তো কি আছে লাস্টে, ব আছে, তার মানে কি টেন্স, ফিউচার। কি, আমি ঢাকা যাব, আই গো টু ঢাকা। এভাবে লিখলে কিন্তু হয়, এটা হলো না। কেন হলো না বলুন তো, কারণ হলো এখানে আমি বলছি যদি ব থাকে ফিউচার, আর ফিউচার আমি একটা ভার্ব দিয়েছিলাম শেল অথবা উইল, এখানে শেলের ব্যবহার খুব কম হচ্ছে, উইলটাই বেশি ইউজ হয়, তো আমি এখানে রাখলাম উইল। আই উইল গো টু ঢাকা, ফিউচার টেন্স হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন, আমি বলছিলাম যে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, লাম পাস্ট টেন্স, পাস্ট টেন্স হবে, তাই কি, আই এইট রাইস। আচ্ছা, এখানে কি আছে, ম আছে, হ্যাঁ, তাই এখানে পাস্ট টেন্স। আপনাকে জানতে হবে ইটের পাস্ট টেন্স হলো এইট, এটা আপনাকে জানতে হবে। এটা স্ট্রং বার উইক বার গুলো আছে, এগুলা লিস্ট আকারে আছে, আপনি শিখলে হবে, আমি শুধু প্রাথমিক ধারণা দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন, সে ফুটবল
খেলেছিল, আবার সে ফুটবল খেলেছিল, তা কি দিতে পারে? হি প্লেড ফুটবল। এই যে দেখেন, ল মানে কি? পাস্ট। আর এই যে প্লেড, এটা পাস্ট। একটা কথা মনে রাখবেন, আমি লিখে দিচ্ছি, মনে করবেন সাধারণত মূল ভার্বের শেষে ডি অথবা ইডি থাকলে পাস্ট টেন্স হয়। কি পাস্ট টেন্স বলতেছি না, পরে। আবার মূল ভার্বের শেষে এস অথবা এস থাকলে প্রেজেন্ট টেন্স। এটা মনে রাখবেন। ডি বাই ডি আছে পাস্ট টেন্স, এখানে আছে না যে ফ্লো আছে, তার মানে কি পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স আমরা কি জানি? ডি বাই ডি থাকে, যে প্লেয়ার সাথে ইডি যোগ হয়েছে, তার মানে এটা পাস্ট টেন্স। আচ্ছা, এবার একটা কথা মনে রাখবেন, কোনো নোট রোল আমি দিচ্ছি না, শুধু প্রাথমিক দিকগুলো বুঝেন তাহলে হবে। কন্টিনিউয়াস মানে আগে বলেন, কন্টিনিউয়াস মানে চলমান। আচ্ছা, চলমান, কন্টিনিউয়াস মানে চলমান। আর চলমান যখন হবে তখন ভার্ব প্লাস আইএনজি হবে। আর সবসময় মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কি বললাম? কন্টিনিউয়াস মানে চলমান, চলমান মানে কি? মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, আমি যদি বলি আমি লিখতেছি, আই এম চলমান রাইটিং, আই এম রাইটিং। ওই প্রেজেন্ট টেন্সের মানে উদাহরণ দেই নাই, যেমন সে স্কুলে যায়। দেখেন, যায়, এখানে ল ম ব নাই, সুতরাং সাধারণভাবে এটা কি? প্রেজেন্ট টেন্স। হি গোস টু স্কুল। এখানে একটা কথা আমি বলে দিচ্ছি, যেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে গো এর সাথে ইয়েস যোগ হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে প্রেজেন্ট টেন্স হলে এস অথবা ইয়েস যোগ হবে, তো কখন এস আর কখন ইয়েস, একটা শর্টকাট জিনিস মনে রাখেন, তাহলে মনে রাখতে পারবেন। যদি দেখেন ভার্বের শেষে এস ডাবল এস সি এইচ এস এইচ ও এক্স জেড, এই লেটার্সগুলো থাকে, এস ডাবল এস সি এইচ এস এইচ ও এক্স জেড, তখন আমরা এখানে ইএস যোগ করবো, আর অন্যথায় এস যোগ করবো। ঠিক আছে, এটা মনে রাখবেন। তো এখানে কি আছে দেখেন? ও আছে, হ্যাঁ, এই যে ও, তাই আমরা এখানে ইএস যোগ করছি। ঠিক আছে। আর কি বললাম? কন্টিনিউয়াস মানে কি? চলমান। চলমান মানে কি? আইএনজি। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, একটু অন্যভাবে বুঝাচ্ছি। এখানে প্রেজেন্ট, এখানে পাস্ট। আচ্ছা, আমি যদি লিখি এম এইচ আর, এর পাস্ট টেন্স হবে ওয়াজ ওয়ার। এটা বলো, এম ইজ এর পাস্ট টেন্স কিন্তু ওয়াজ ওয়ার, আমি এখানে প্রেজেন্ট পাস্ট লিখেছি। আবার আমি বলছি কি? কন্টিনিউয়াস মানে চলমান, চলমান মানে আইএনজি। কথাগুলো মনে রাখবেন। ভার্বের শেষে এস বাই এস থাকলে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স ডি বাই ডি থাকলে পাস্ট টেন্স। আচ্ছা, এবং ভার্বের শেষে যদি প্রেজেন্ট টেন্স হয় এস ডাবল এস সি এইচ এস এইচ ও এক্স জেড থাকলে কি? ইএস যোগ হবে, অন্যথায় শুধু এস যোগ হবে। আর এটা কখন? ভার্ব সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। সাবজেক্ট যখন, এটা লিখে দিই কথার সাথে, সাবজেক্ট যদি এই যে থার্ড পারসন সিঙ্গুলার হবে, সিঙ্গুলার নাম্বার হবে, তখন ভার্বের শেষে এই, যখন ভার্বের শেষে এগুলো থাকবে তখন এস যোগ হবে। আচ্ছা, প্রেজেন্ট টেন্স কি? এমিজার, পাস্ট টেন্স ওয়াজ, এটা মনে করি। প্রেজেন্ট টেন্স যদি ডু হয় অথবা ডাস হয়, পাস্ট টেন্স হবে ডিড। প্রেজেন্টে যদি হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট টেন্স হবে হ্যাড। আচ্ছা,
প্রেজেন্টে যদি থাকে শেল, পাস্ট টেন্স শুড। প্রেজেন্টে যদি থাকে উইল, পাস্ট টেন্স উড। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো বললাম ফিউচার মানেই, আমি বলেছিলাম কিন্তু শেল বা উইল। হ্যাঁ, ফিউচার মানে শেল বা উইল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা সিম্পল ফিউচার যখন হবে তখন সিম্পল পাস্ট হবে উড, আবার শেলের পাস্ট টেন্স হবে শুড। তখন এটা এইভাবে কি বললাম, এটা প্রেজেন্ট। ঠিক আছে, এটা প্রেজেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি যে এইগুলো এই ভার্বগুলোর যদি পাস্ট বলে তাহলে এটা, এই ভার্বগুলো যদি পাস্ট যদি এটা হয় তো প্রেজেন্ট এগুলো। আবার এই স্পেশালি এই দুইটা কি মনে রাখবেন, এই ফিউচার ফিউচার টেন্সের ক্ষেত্রে আবার এই দুইটা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা কি পাস্ট পারফেক্ট, আমরা মনে রাখতে পারি পাস্ট পারফেক্ট। আচ্ছা, এটা প্রেজেন্ট ফিউচার টেন্স, তো এটা ফিউচার ইন পাস্ট, এটা যখন হবে শুড বা উড, এটা ফিউচার ইন পাস্ট, এটা মনে রাখবেন। তাহলে এগুলা প্রেজেন্ট, এগুলা পাস্ট। আর কি বলছি, কন্টিনিউয়াস মানে চলমান, চলমান মানে আইএনজি। আচ্ছা, এখন প্রশ্ন হইতে পারে এগুলো প্রেজেন্ট, কিন্তু এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পারফেক্ট, নাকি পারফেক্ট কন্টিনিউয়াস, আমি এখন আসতেছি। এই যে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়ার, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। তার মানে কি, এই মিজার যখন থাকবে, যখন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি মূল ভার্বের পরে যদি মূল ভার্ব থাকে আর এটার পরে যদি মূল ভার্ব থাকে তখন এটার সাথে আইএনজি যোগ হবে। আর এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, আর এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ আমি এটা প্রেজেন্টের দিকে লিখছিলাম, ওইটা আমি পাস্টের দিকে লিখছিলাম। যেমন আমি যদি লিখি হি ইজ গোয়িং টু কলেজ, এইটা এটা কন্টিনিউয়াস। কেন, আমরা জানি আইএনজি মানে কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস, এটা প্রেজেন্টের জায়গায় লিখছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই বাক্যটা যে আমি বলে কি হি ওয়াজ গোয়িং টু কলেজ। এখন প্রশ্ন, আমরা আইএনজি দেখবো, আইএনজি আছে তার মানে কন্টিনিউয়াস। আমি বলছি আইএনজি মানেই কন্টিনিউয়াস। তো আইএনজি মানে যদি কন্টিনিউয়াস হয় তার এখানে কি ভার্ব আছে, ওয়াজ। ওয়াজ কোন দিকে লিখছিলাম, পাস্টের দিকে, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস। এই তো হয়ে গেল। এইবার একটা জিনিস দেখেন, ইট অ্যাট ইট, শুধু বোঝানোর জন্য ডো ডিড ডান, গো ওয়েন্ট গন, জাস্ট বোঝানোর জন্য। দেখেন বিষয়টা, আমি এখানে কি, এটা হলো প্রেজেন্ট, এটা হলো পাস্ট, তাহলে এটা কি, এটাকে আমরা বলতে পারি স্ট্রং ভার্ব, উইক ভার্ব ব্যবহারগুলো যখন করব তখন বলবো। এটাকে আমরা বলবো বি1, এটাকে আমরা বলবো বি2, এটা বলবো বি3। একটা কথা মনে রাখবেন, এটা প্রেজেন্টের করে, হ্যাঁ প্রেজেন্টের সাথে প্রেজেন্ট টেন্স হবে, তার মানে এটা কি পাস্ট, এটা হলো সিম্পল পাস্ট। এটা হলো বি3, আসলে জেনারেলি কখনো সাবজেক্টের সাথে সরাসরি বসে না, এটার সাথে যখন বসতে যায় অবশ্যই এই নোটটা মনে রাখবেন, সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্ব কি, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, যাই থাকুক, এই তিনটা যখন থাকবে তখন যখন আমরা লিখবো তখন মূল ভার্বের বি3 লিখবো। এটা তো দরকার নাই, আমি হ্যাভ হ্যাজ দিলাম, যখন এখানে ভার্ব থাকবে তখন বি3 মনে রাখবেন। সাবজেক্টে হ্যাভ হ্যাজ আছে, তখন আমি যদি ভার্ব বসাতে চাই এটা দেখেন, তখন এটা হবে না, এটা হবে না, এই 3 নাম্বারটাকে হবে কি, সাবজেক্টের পরে যদি হ্যাভ হ্যাজ অথবা হ্যাড দেখেন তখন বি3 হবে। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক,
কারণটা কি, হ্যাভ আছে তাই এখানে ভি দিয়েছি, ডোন্ট রিড ডাউন। হ্যাভ হ্যাভ যখন থাকবে তখন কি হবে, বি3 হবে। মুছে দিলাম। মডাল বারগুলো যখন থাকবে, মডাল তখন হবে কি বি1 হবে। কেমন থাকবে মডাল বারগুলো কি, আমি ওকে ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, মে মাইট, নিড, ought to, মাস্ট, ডিয়ার, ইউজ টু, এই মডাল বারগুলো যে বললাম মনে রাখবেন। আপনার টেনে টেনে দেখবেন, ভিডিও সমস্যা নেই, অনলাইনে ক্লাসে এলো সুবিধা, টেনে টেনে আপনার বারবার দেখতে পারবেন। এই যে মডেল বারগুলো বললাম তখন কি হবে, বি1 হবে, মনে রাখবেন। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এই যে আমি বললাম মডাল প্লাস বি1, এই যে ক্যান মডাল, তাই এখানে বি1 আছে। থ্রি কখন হবে, হ্যাভ হ্যাজ হ্যাড, থ্রি হবে। আর এটারও সিম্পল পাস্ট, কারণ আমি সিম্পল পাস্ট কোনো কিছু সিম্পল আমি কোনো কিছু করবো। যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম নাকি। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, এটা হচ্ছে ইংলিশ 8-এর মতো আর কি, 8 বললেই হবে। তাহলে আমি আবার বলতেছি সিম্পল পাস্ট যখন হবে মধ্যেরটা মানে 2 নাম্বারটা, আর যখন এখানে অনলি হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে তখন এই 3 নাম্বারটা। আর মডাল ভার্ব যখন হবে তখন এটা হবে এই যে প্রথমটা, এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও এটাই হবে। আর কন্টিনিউয়াস মানে কি, আইএনজি। আমি যখন কন্টিনিউয়াস করবো, একটা কথা মনে রাখবেন, আইএনজি কখনো এটার সাথে যোগ করা যাবে না, এটার সাথে করা যাবে না, শুধু একমাত্র এটার সাথে যোগ করা যাবে। মানে আমি বলছি ভার্বের প্রথম যে সেটা আছে বি1, এটার সাথে আইএনজি যোগ করতে পারবেন। বি1 বলতে বেস ফর্মের সাথে আইএনজি এবার বললে ভালো হয়। আচ্ছা, যাই বললাম একটু রিভিউ দিচ্ছি। আমি কি বললাম, টেন্স আমি প্রথমে লম্বা নিয়ে আলোচনা করেছিলাম, আবার একটু রিমাইন্ডার দিচ্ছি। যেমন যদি বাংলা বাক্যে সে ল বা কি ম থাকে তখন হবে কি পাস্ট টেন্স। আচ্ছা, যদি ব থাকে কি হবে, ফিউচার। ল ম ব একটাও নাই কি হবে, তখন হবে, যখন থাকবে না একটাও তখন হবে প্রেজেন্ট। এবার যদি বলে আমি লিখি, লিখি, দেখেন কি আছে, লিখি, ল ম ব একটাও নাই, তার মানে প্রেজেন্ট টেন্স, আই রাইট। ঠিক আছে, সে ঘুমায়, ল ম বানাই, প্রেজেন্ট টেন্স, শি স্লিপস। আচ্ছা, আমি ফুটবল খেলেছিলাম, এই যে ম, তার মানে কি পাস্ট টেন্স। আচ্ছা, তুমি বাজারে গিয়েছিলে, কি ল, পাস্ট টেন্স। আচ্ছা, ব, আমি ডাক্তার হব, আচ্ছা, আমি ঢাকা যাব, সে ভাত খাবে, বতা গেলে কি ফিউচার। আর ফিউচার মানে কি বলছিলাম মনে আছে, শেল বা উইল, তখন কি হবে মনে আছে, বি1 হবে। ফিউচার মানে কি, বি1 হবে। সিম্পল পাস্ট বলেছিলাম কি, বি2, ওই যে মধ্যেরটা সিম্পল পাস্ট। আচ্ছা, আর কন্টিনিউয়াস মানে কি, আইএনজি, যে বাক্যটা যে কথাটা চলমান সেটাই কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। এই যে কিছু কথাবার্তা বললাম, এই কথাবার্তাগুলো মাথায় রাখেন, বারবার ভিডিওটা দেখেন, আশা করি হয়ে যাবে। এখানে না বোঝার কোনো কিছু নেই। এখন আমি কিন্তু টেন্সের প্রাথমিক পরিচিতিগুলো বুঝেছি, টেন্সের ভেতরে জিনিসগুলা, এই যে বললাম কি এক একটা আবার কি রকম বলে। এইভাবে ছোটবেলা শুনেছিলাম আমরা যে টেন্স সাধারণত 3 প্রকার, কি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। একটা কবিতা শুনেছিলাম যে কিভাবে, একজিটিভ ছিল টেন্স বুড়ি, চলতো সে যে ঘুরি ঘুরি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3 জনের ঘরে, জন্ম নিল পরে আরো 4 জন করে। আমি কবিতাটা আবারও বলছি, এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে ঘুরি ঘুরি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3 জনের ঘরে, জন্ম নিল পরে আরো 4 জন করে। আচ্ছা, তো এটা আপনার বারবার যদি শুনেন তাহলে আশা করি এটা মাথায় অটোমেটিক এসে পড়বে। তার মানে এটা কি বুঝিছে, কি বললাম, এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে ঘুরি ঘুরি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3 জনের ঘরে, জন্ম নিল পরে আরো 4 জন করে। তার মানে টেন্স হলো বুড়ি, টেন্স বুড়ি করতে প্রয়োজন হচ্ছে 3 জন, তার মানে কি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার এক একটা কি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3 জনের ঘরে, জন্ম নিল পরে আরো 4 জন করে। তার মানে এক একটা 4টি করে, এটা 4টা, এটা 4টা, এটা 4টা, টোটাল
12টা। ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক তেমনিভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফিউচার, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে জিনিসটা এই দাঁড়ালো। জিনিসটা আসলে কঠিন কিছু না, সহজ। আজকে প্রাথমিক আলোচনা যে পর্যন্ত বললাম একটু দেখবেন, ইনশাল্লাহ মনোযোগ দিয়ে আশা করি হয়ে যাবে। আমি টেন্সের ভিতরে আলোচনাগুলো ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটু ইংরেজি নিয়ে আলোচনা করব। অনেকদিন যাবত, কয়েকদিন যাবত ইনশাল্লাহ বাংলা নিয়ে আলোচনা করতেছি। ইংলিশের ধারাবাহিকতা ইনশাল্লাহ আলোচনা চলবে। আসলে আমরা ইংলিশে বাঙালি দুর্বল, কারণ কেন? আমরা জাতি হিসাবে বাঙালি, আর ইংলিশটা আসলে আমাদের ভাষা না। এই কারণে আসলে কোনো প্রবলেম যে আমাদের আসলে হয় কি, ইংলিশ আমরা পারি না। এটার বিভিন্ন কারণ। প্রথম কারণ হলো আমরা বাঙালি জাতি হিসেবে ইংলিশটাকে ভয় পাই, এটা হলো মূল কারণ। আর দ্বিতীয় নম্বর কারণ হলো আমাদের ইনপুট হলো বাংলা, যা শুনতেছি ছোটবেলা থেকে সব বাংলা। আসলে ইংলিশটাকে তো ভয় পাই, তাছাড়া শুনতেছি বাংলা, এই জন্য আসলে ইংলিশটার প্রতি আমরা একটু দুর্বলতা। যাই হোক, এরপরে সিস্টেমে টেকনিকে শিখলে আসলে ইংলিশটা তেমন কঠিন কিছু না। এটা আসলে একটা জিনিস কি, আমরা এটাকে পারি না। এটার আরেকটা কারণ হলো আমি মনে করি, আমরা মনে করি যে ইংলিশ একটা গ্রামার। বিষয়টা আসলে এরকম না। ইংলিশ একটা ভাষা যদি মনে করি তাহলে বিষয়টা আসলে সহজ। ভাষা যখন হয়ে যাবে তখন কিন্তু আসলে এটা তেমন কঠিন মনে হয় না। কিন্তু আমরা মনে করি ক্রিটিক্যাল, এটা একটা গ্রামার, একটা নিয়মের মধ্যে না। আমরা যেমন বাংলা ছোটবেলা থেকে এই যে আমরা কথাবার্তা বলতেছি, কত কিছু এখন বললাম আমি, আমি কিন্তু কোনো গ্রামার এখানে ফলো করে বলতেছি এরকম না, আসতেছে মুখে অটোমেটিকলি। ইংলিশটা এরকম ভাবে আমরা যদি এটাকে ভাষা হিসেবে আমরা মনে করতে পারি, আসলে এটা কঠিন কিছু না। যাই হোক, ইংলিশ মনে করার জন্য পারার জন্য অনেক কিছু, অনেক সিস্টেমগুলো দেখি কি করা যায়। আচ্ছা, আমরা অঙ্কের ভাষায় এটাকে কি বলতে পারি? কি বলা যায় অঙ্কের ভাষায়? এটাকে বলা যায় লম্ব। অঙ্কের ভাষায় এটাকে আমরা লম্ব বলি। হ্যাঁ, আজকে কি পর্ব বলি? আজকে আপনাদের সামনে টেন্স নিয়ে আলোচনা করব। এবং টেন্স নিয়ে এই যে ইংরেজি কত কত শত শত রুল, এই নিয়ম রুল টুল না দিয়ে আপনাদেরকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। দেখি টেন্স কত সহজে আপনারা বুঝতে পারবেন। তবে টেন্সের প্রাথমিক আলোচনা করবো আজকে ধারাবাহিকভাবে, ইনশাআল্লাহ আলোচনা চলবে। প্রাথমিক যে আলোচনা হচ্ছে টেন্স পরিচিতি, যাতে সহজে টেন্স সবাই চিনতে পারেন, বুঝতে পারেন। আচ্ছা দেখেন, আমরা টেন্স পড়বো। টেন্স নিয়ে আমরা আসলে ছোটবেলা থেকে আসলে টেন্স টেন্স মানে টেনশিত, টেনশনে থাকি টেন্সটা নিয়ে। এই ছোটবেলা যখন বুঝি লেখাপড়া করতে, লেখাপড়ার শুরু থেকেই এই 6, 7, 8, 9, 10 একবার যত ক্লাস সব মানে টেন্স টেন্স একবার সারা জীবনে পড়ছে। এরপর টেন্স মাথায় ঢুকে না। এটা কি এমনই কঠিন যে মাথায় ঢুকে না? মাথায় না ঢোকার কিছু নাই, সহজভাবে বুঝি জিনিসগুলো, মূল যে থিমগুলো আমরা ধরতে পারি না, হয়তো বা এই জন্য একটু কঠিন মনে হয়। টেন্স আসলে কঠিন কিছু না। আচ্ছা দেখেন তো একটা জিনিস, টেন্স যদি আপনাকে বলি, এটা নিয়ে আমি আসবো আলোচনা। টেন্স কত প্রকার হতে পারে? টেন্স প্রধানত কত প্রকার হওয়া উচিত, বা সাধারণত আমরা যদি বলি প্রধানত বা সাধারণত, যাই বলি কত প্রকার হওয়া উচিত, কেন এত প্রকার কেন? দেখেন, চিন্তা করেন। টেন্স আমরা সাধারণত কত প্রকার বলি? 3 প্রকার। 3 প্রকার কেন দেখেন তো? আমরা এখন যারা বেঁচে আছি পৃথিবীতে, তারা বর্তমানে বেঁচে আছি। একদিন কিন্তু আমরা এই পৃথিবীতে ছিলাম না, এখন আমরা আছি না। এটা হলো একটা কালের অংশ, একটা কাল। এখন আমরা আছি, একদিন আমরা ছিলাম না, এটা একটা কাল। আমরা ভবিষ্যতে এখন যারা আছি প্রায় 150 বা 100 বছর পরে কেউই থাকবো না, দেখেন তো, এটা একটা কাল। এই যে 1, 2, 3। স্বাভাবিকভাবেই তো বোঝা যাচ্ছে আসলে 3 প্রকারই হওয়া দরকার, হওয়া উচিত। হ্যাঁ, সাধারণত 3 প্রকারই টেন্স। কি কি প্রকার আমি আসতেছি আস্তে আস্তে। আচ্ছা, আমি লম্ব দিয়ে সাধারণত একটু আলোচনা করি। আচ্ছা, এখানে কি আছে? লম্ব। হ্যাঁ, তাই আমি প্রথমে ল আর ম কে নিয়ে একটু চিন্তা করি। দেখেন, আমি যদি লিখি
সাধারণত আমি আগেই বলছি, টেন্স নিয়ে কোনো ক্রিটিক্যাল ব্যাপার আমি ভাববো না, সাধারণভাবে চিন্তা করবো, ইনশাল্লাহ হয়ে যাবে। বাংলা বাক্যের শেষে ল ম থাকিলে সাধারণত পাস্ট টেন্স হয়। পাস্ট কোন টেন্স আমি এই ব্যাপারে যাব না, আমি আবার বলছি সহজভাবে নিব জিনিসটা, তাহলে বুঝতে পারবেন। কি লিখছি, বাংলা বাক্যের শেষে ল ম থাকিলে সাধারণত পাস্ট টেন্স হয়। এই ল আর ম আমি লিখবো কম, আপনারা বুঝবেন তাহলে হবে, সময় নষ্ট না করে লিখে। এই কথাটাকে আমি এবার বলি, বাংলা বাক্যের শেষে ল ম থাকিলে কি হয়, পাস্ট টেন্স। এবার একই কথা, বাংলা বাক্যের শেষে ব থাকিলে সাধারণত, আমি মুছে দিচ্ছি, ফিউচার টেন্স হয়। কি বললাম, বাংলা বাক্যের শেষে ব থাকিলে সাধারণত ফিউচার টেন্স হয়, ল ম থাকিলে কি টেন্স, পাস্ট, আর ব থাকিলে কি, ফিউচার। এবার আসেন, এটা মুছে দিলাম। কি দেখছি এবার, বাংলা বাক্যের শেষে ল ম ব না থাকিলে সাধারণত প্রেজেন্ট টেন্স হয়। আমি আবার বলতেছি, যদি ল আর ম থাকে পাস্ট টেন্স, ব থাকিলে ফিউচার, আর ল ম ব না থাকিলে কি, প্রেজেন্ট। তাহলে দেখেন, তো আমি এভাবে লিখতে পারি, ব সমান সমান ফিউচার টেন্স, আর এটা মনে রাখবেন ফিউচার টেন্স। দেখেন, ব সমান সমান যদি ফিউচার টেন্স হয়, সাথে সাথে আমি এখানে লিখতে পারি ফিউচার মানেই শেল অথবা উইল, আর বর্তমান যুগে উইলের ব্যবহারটা একটু বেশি হয়, তাই উইলের নিচে আমি দুটো টান দিয়ে রাখলাম। আচ্ছা, এবার যদি ল আর ম সমান আমরা কি লিখতে পারি, ল ম সমান সমান আমরা লিখতে পারি পাস্ট টেন্স। ল আর ম সমান সমান আমরা কি লিখতে পারি, পাস্ট টেন্স। পাস্ট টেন্স সমান কোন ভার্ব, এটা আমি লিখলাম না, কেন লিখলাম না এটা পরে আমি বলতেছি। আর যদি ল ম ব না থাকে, তার মানে আমি একে লিখবে ল ম, এই তিনটাকে আমি কেটে দিলাম, হ্যাঁ, তার মানে নাই, না থাকিলে কি টেন্স হবে, প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এইবার তিনটা আমি কিছু উদাহরণ দিচ্ছি, দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি ঢাকা যাব, দেখেন তো কি আছে লাস্টে, ব আছে, তার মানে কি টেন্স, ফিউচার। কি, আমি ঢাকা যাব, আই গো টু ঢাকা। এভাবে লিখলে কিন্তু হয়, এটা হলো না। কেন হলো না বলুন তো, কারণ হলো এখানে আমি বলছি যদি ব থাকে ফিউচার, আর ফিউচার আমি একটা ভার্ব দিয়েছিলাম শেল অথবা উইল, এখানে শেলের ব্যবহার খুব কম হচ্ছে, উইলটাই বেশি ইউজ হয়, তো আমি এখানে রাখলাম উইল। আই উইল গো টু ঢাকা, ফিউচার টেন্স হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন, আমি বলছিলাম যে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, লাম পাস্ট টেন্স, পাস্ট টেন্স হবে, তাই কি, আই এইট রাইস। আচ্ছা, এখানে কি আছে, ম আছে, হ্যাঁ, তাই এখানে পাস্ট টেন্স। আপনাকে জানতে হবে ইটের পাস্ট টেন্স হলো এইট, এটা আপনাকে জানতে হবে। এটা স্ট্রং বার উইক বার গুলো আছে, এগুলা লিস্ট আকারে আছে, আপনি শিখলে হবে, আমি শুধু প্রাথমিক ধারণা দিচ্ছি। আচ্ছা,
এবার দেখেন সে ফুটবল খেলেছিল, আবার সে ফুটবল খেলেছিল, তা কি দিতে পারে? হি প্লেড ফুটবল। এই যে দেখেন ল মানে কি? পাস্ট, আর এই যে প্লেড এটা পাস্ট। একটা কথা মনে রাখবেন, আমি লিখে দিচ্ছি, মনে করবেন সাধারণত মূল ভার্বের শেষে ডি অথবা ইডি থাকে যে পাস্ট টেন্স। কি পাস্ট টেন্স বলতেছি না, পরে আবার মূল ভার্বের শেষে এস অথবা এস থাকে প্রেজেন্ট টেন্স। এটা মনে রাখবেন। ডি বাই ডি আছে পাস্ট টেন্স, এখানে আছে না যে ফ্লো আছে, তার মানে কি পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স আমরা কি জানি? ডি বাই ডি থাকে, যে প্লেয়ার সাথে ইডি যোগ হয়েছে, তার মানে এটা পাস্ট টেন্স। আচ্ছা, এবার একটা কথা মনে রাখবেন, কোনো নোট রোল আমি দিচ্ছি না, শুধু প্রাথমিক দিকগুলো বুঝেন তাহলে হবে। কন্টিনিউয়াস মানে আগে বলেন কন্টিনিউয়াস মানে চলমান। আচ্ছা, চলমান, কন্টিনিউয়াস মানে চলমান। আর চলমান যখন হবে তখন ভার্ব প্লাস আইএনজি হবে। আর সবসময় মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কি বললাম? কন্টিনিউয়াস মানে চলমান, চলমান মানে কি? মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, আমি যদি বলি আমি লিখতেছি, আই এম চলমান রাইটিং, আই এম রাইটিং। ওই প্রেজেন্ট টেন্সের মানে উদাহরণ দেই নাই, যেমন সে স্কুলে যায়। দেখেন যায়, এখানে ল ম ব নাই, সুতরাং সাধারণভাবে এটা কি? প্রেজেন্ট টেন্স। হি গোস টু স্কুল। এখানে একটা কথা আমি বলে দিচ্ছি, যেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে গো এর সাথে ইয়েস যোগ হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে প্রেজেন্ট টেন্স হলে এস অথবা ইয়েস যোগ হবে, তো কখন এস আর কখন ইয়েস, একটা শর্টকাট জিনিস মনে রাখেন, তাহলে মনে রাখতে পারবেন। যদি দেখেন ভার্বের শেষে এস ডাবল এস সি এইচ এস এইচ ও এক্স জেড, এই লেটার্সগুলো থাকে এস ডাবল এস সি এইচ এস এইচ ও এক্স জেড, তখন আমরা এখানে ইএস যোগ করব, আর অন্যথায় এস যোগ করব। ঠিক আছে, এটা মনে রাখবেন। তো এখানে কি আছে দেখেন? ও আছে, হ্যাঁ এই যে ও, তাই আমরা এখানে ইএস যোগ করছি। ঠিক আছে, আর কি বললাম? কন্টিনিউয়াস মানে কি? চলমান। চলমান মানে কি? আইএনজি। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, একটু অন্যভাবে বুঝাচ্ছি। এখানে এরকম প্রেজেন্ট, এখানে এরকম পাস্ট। আচ্ছা, আমি যদি লিখি এম এইচ আর, এর পাস্ট টেন্স হবে ওয়াজ ওয়ার। এটা বলবো এম এর পাস্ট টেন্স কিন্তু ওয়াজ ওয়ার, আমি এখানে প্রেজেন্ট পাস্ট লিখেছি। আবার আমি বলছি কি কন্টিনিউয়াস মানে চলমান, চলমান মানে আইএনজি। কথাগুলো মনে রাখবেন। ভার্বের শেষে এস বাই এস থাকলে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স ডি বাই ডি থাকলে পাস্ট টেন্স। আচ্ছা, এবং ভার্বের শেষে যদি প্রেজেন্ট টেন্স হয় এস ডাবল এস সি এইচ এস এইচ ও এক্স জেড থাকলে কি ইএস যোগ হবে, অন্যথায় শুধু এস যোগ হবে। আর এটা কখন? ভার্ব সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। সাবজেক্ট যখন, এটা লিখে দিই কথার সাথে, সাবজেক্ট যদি এই যে থার্ড পারসন সিঙ্গুলার হবে, সিঙ্গুলার নাম্বার হবে, তখন ভার্বের শেষে এই
যখন ভার্বের শেষে এগুলো থাকবে তখন এস যোগ হবে। আচ্ছা, প্রেজেন্ট টেন্স কি? এমিজার পাস্ট টেন্স হওয়া যায়, এটা মনে করি। প্রেজেন্ট টেন্স যদি ডু হয় অথবা ডাস হয়, পাস্ট টেন্স হবে ডিড। প্রেজেন্টে যদি হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট টেন্স হবে হ্যাড। আচ্ছা, প্রেজেন্টে যদি থাকে শ্যাল, পাস্ট টেন্স শুড। প্রেজেন্টে যদি থাকে উইল, পাস্ট টেন্স উড। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো বললাম ফিউচার মানেই, আমি বলেছিলাম কিন্তু শ্যাল বা উইল। হ্যাঁ, ফিউচার মানে শ্যাল বা উইল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা সিম্পল ফিউচার যখন হবে তখন সিম্পল পাস্ট হবে উড, আবার শ্যালের পাস্ট টেন্স হবে শুড। তখন এটা এইভাবে কি বললাম, এটা প্রেজেন্ট। ঠিক আছে, এটা প্রেজেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি যে এইগুলো এই ভার্বগুলোর যদি পাস্ট বলে তাহলে এটা, এই ভার্বগুলো যদি পাস্ট যদি এটা হয় তো প্রেজেন্ট এইগুলো। আবার এই স্পেশালি এই দুইটা কি মনে রাখবেন, এই ফিউচার ফিউচার টেন্সের ক্ষেত্রে। আবার এই দুইটা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটা কি পাস্ট পারফেক্ট আমরা মনে রাখতে পারি, পাস্ট পারফেক্ট। আচ্ছা, এটা প্রেজেন্ট ফিউচার টেন্স, তো এটা ফিউচার ইন পাস্ট, এটা যখন হবে শুড বা উড, এটা ফিউচার ইন পাস্ট, এটা মনে রাখবে। তাহলে এগুলা প্রেজেন্ট, এগুলা পাস্ট। আর কি বলছি, কন্টিনিউয়াস মানে চলমান, চলমান মানে আইএনজি। আচ্ছা, এখন প্রশ্ন হইতে পারে এগুলো প্রেজেন্ট, কিন্তু এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পারফেক্ট, নাকি পারফেক্ট কন্টিনিউয়াস, আমি এখন আসতেছি। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। তার মানে কি, এই মিজার যখন থাকবে, যখন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি মূল ভার্বের পরে যদি মূল ভার্ব থাকে আর এটার পরে যদি মূল ভার্ব থাকে তখন এটার সাথে আইএনজি যোগ হবে। আর এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ আমি এটা প্রেজেন্টের দিকে লিখছিলাম, ওইটা আমি পাস্টের দিকে লিখছিলাম। যেমন আমি যদি লিখি হি ইজ গোয়িং টু কলেজ, এটা এটা কন্টিনিউয়াস। কেন? আমরা জানি আইএনজি মানে কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? এটা প্রেজেন্টের জায়গায় লিখছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই বাক্যটা যদি আমি বলি কি, হি ওয়াজ গোয়িং টু কলেজ। এখন প্রশ্ন, আমরা আইএনজি দেখবো, আইএনজি আছে তার মানে কন্টিনিউয়াস। আমি বলছি আইএনজি মানেই কন্টিনিউয়াস। তো আইএনজি মানে যদি কন্টিনিউয়াস হয় তো এখানে কি ভার্ব আছে? ওয়াজ। ওয়াজ কোন দিকে লিখছিলাম? পাস্টের দিকে, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস। এই তো হয়ে গেল। এইবার একটা জিনিস দেখেন, ইট অ্যাট ইট, শুধু বোঝানোর জন্য, ডো ডিড ডান, গো ওয়েন্ট গন, জাস্ট বোঝানোর জন্য। দেখেন বিষয়টা, আমি এখানে লিখলাম কি, এটা হলো প্রেজেন্ট, এটা হলো পাস্ট, তাহলে এটা কি, এইটাকে আমরা বলতে পারি স্ট্রং ভার্ব, উইক ভার্ব ব্যবহারগুলো যখন করব তখন পাবো। এটাকে আমরা বলবো B1, এটাকে আমরা বলবো B2, এটা বলবো B3। একটা কথা মনে রাখবেন, এটা প্রেজেন্টের করে, হ্যাঁ প্রেজেন্টের সাথে প্রেজেন্ট টেন্স হবে, তার মানে এটা কি পাস্ট, এটা হলো সিম্পল পাস্ট। এটা হলো B3, আসলে জেনারেলি কখনো সাবজেক্টের সাথে সরাসরি বসে না, এটার সাথে যখন বসতে যায় অবশ্যই এই নোটটা মনে রাখবেন, সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্ব কি? হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, যাই থাকুক, এই তিনটা যখন থাকবে তখন যখন আমরা লিখবো তখন মূল ভার্বের B3 লিখবো। এটা তো দরকার নাই, আমি হ্যাভ পেয়ে দিলাম।
যখন এখানে ভার্ব থাকে তখন বি থ্রি। মনে রাখবেন সাবজেক্ট হ্যাভ হ্যাজ আছে, তখন আমি যদি ভার্ব বসাতে চাই এটা দেখেন, তখন এটা হবে না, এটা হবে না, এই 3 নাম্বারটাই হবে কি সাবজেক্টের পরে যদি হ্যাভ হ্যাজ অথবা হ্যাড দেখেন তখন বি থ্রি হবে। যেমন আই হ্যাভ ডান দা ওয়ার্ক, কারণটা কি হ্যাভ আছে তাই এখানে বি দিয়েছি, এই ডোন্ট ইট ডাউন। হ্যাভ হ্যাজ যখন থাকবে তখন কি হবে বি থ্রি হবে। মুছে দিলাম। মডাল বারগুলো যখন থাকবে মডাল তখন হবে কি বি ওয়ান হবে। কেমন দেখবেন মডাল বারগুলো কি আমি ওকে ক্যান কুড শেল শুড উইল উড মে মাইট নিড ওট টু মাস্ট ডিয়ার ইউজ টু, এই মডাল বারগুলো যে বললাম মনে রাখবেন, আপনার টেনে টেনে দেখবেন ভিডিও, সমস্যা নেই, অনলাইনে ক্লাসে এলো সুবিধা, টেনে টেনে আপনার বারবার দেখতে পারবেন। এই যে মডাল বারগুলো বললাম তখন কি হবে বি ওয়ান হবে, মনে রাখবেন। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এই যে আমি বললাম মডাল প্লাস বি ওয়ান, এই যে ক্যান মডাল তাই এখানে বি ওয়ান আছে। থ্রি কখন হবে হ্যাভ হ্যাজ হ্যাড থ্রি হবে। আর এটারও সিম্পল পাস্ট, কারণ আমি সিম্পল পাস্ট কোনো কিছু সিম্পল আমি কোনো কিছু নেবো। যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম নাকি, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, এটা হচ্ছে ইংলিশ এইটের মতো আর কি, এইট বললেই হবে। তাহলে আমি আবার বলতেছি সিম্পল পাস্ট যখন হবে মধ্যেরটা মানে 2 নাম্বারটা, আর যখন এখানে অনলি হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে তখন এই 3 নাম্বারটা, আর মডাল ভার্ব যখন হবে তখন এটা হবে এই যে প্রথমটা, এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও এটাই হবে। আর কন্টিনিউয়াস মানে কি আইএনজি, আমি যখন কন্টিনিউয়াস করবো একটা কথা মনে রাখবেন, আইএনজি কখনো এটার সাথে যোগ করা যাবে না, এটার সাথে করা যাবে না, শুধু একমাত্র এটার সাথে যোগ করা যাবে। মানে আমি বলছি ভার্বের প্রথম যে সেটা আছে বি ওয়ান, এটার সাথে আইএনজি যোগ করতে পারবেন। বি ওয়ান বলতে বেস ফর্মের সাথে আইএনজি এবার বললে ভালো হয়। আচ্ছা যাই পড়লাম একটু রিভিউ দিচ্ছি। আমি কি বললাম টেন্স আমি প্রথমে লম্বা নিয়ে আলোচনা করেছিলাম, আবার একটু রিমাইন্ডার দিচ্ছি। যেমন যদি বাংলা বাক্যে সে ল বা কি ম থাকে তখন হবে কি পাস্ট টেন্স। আচ্ছা যদি ব থাকে কি হবে ফিউচার, ল ম ব একটাও নাই কি হবে তখন হবে, যখন থাকবে না একটাও তখন হবে প্রেজেন্ট। এবার যদি বলে আমি লিখি, লিখি দেখেন কি আছে লিখি, ল ম ব একটাও নাই তার মানে প্রেজেন্ট টেন্স আই রাইট। ঠিক আছে সে ঘুমায়, ল ম বানাই প্রেজেন্ট টেন্স শি স্লিপস। আচ্ছা আমি ফুটবল খেলেছিলাম, এই যে ম তার মানে কি পাস্ট টেন্স। আচ্ছা তুমি বাজারে গিয়েছিলে কি ল পাস্ট টেন্স। আচ্ছা ব আমি ডাক্তার হব, আচ্ছা আমি ঢাকা যাব, সে ভাত খাবে, বতা গেলে কি ফিউচার। আর ফিউচার মানে কি বলছিলাম মনে আছে শেল বা উইল, তখন কি হবে মনে আছে বি ওয়ান হবে। ফিউচার মানে কি বি ওয়ান হবে। সিম্পল পাস্ট বলেছিলাম কি বি টু, ওই যে মধ্যেরটা সিম্পল পাস্ট। আচ্ছা আর কন্টিনিউয়াস মানে কি আইএনজি, যে বাক্যটা যে কথাটা চলমান সেটাই কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। এই যে কিছু কথাবার্তা বললাম এই কথাবার্তাগুলো মাথায় রাখেন, বারবার ভিডিওটা দেখেন, আশা করি হয়ে যাবে, এখানে না বোঝার কোনো কিছু নেই। এখন আমি কিন্তু টেন্সের প্রাথমিক পরিচিতিগুলো বুঝেছি, টেন্সের ভেতরে জিনিসগুলা, এই যে বললাম কি এক একটা আবার কিরকম বলে এইভাবে ছোটবেলা শুনেছিলাম আমরা যে টেন্স সাধারণত 3 প্রকার কি প্রেজেন্ট পাস্ট ফিউচার। একটা কবিতা শুনেছিলাম যে কিভাবে একজিটিভ ছিল টেন্স বুড়ি, চলতো সে যে ঘুরি ঘুরি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, 3 জনের ঘরে, জন্ম নিল পরে আরো 4 জন করে। আমি কবিতাটা আবারও বলছি, এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে ঘুরি ঘুরি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, 3 জনের ঘরে, জন্ম নিল পরে আরো 4 জন করে। আচ্ছা তো এটা আপনার বারবার যদি শুনেন তাহলে আশা করি এটা মাথায় অটোমেটিক এসে পড়বে। তার মানে এটা কি বুঝিছে কি বললাম, এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে ঘুরি ঘুরি, 3 মেয়ে ছিল তার,
প্রেজেন্ট পাস্ট ফিউচার, তিনজনের ঘরে জন্ম নিল পরে আরো চারজন করে। তার মানে টেন্স হলো বুড়ি। টেন্স টেন্স বুড়ি করতে প্রয়োজন হচ্ছে তিনজন, তার মানে কি প্রেজেন্ট পাস্ট ফিউচার। আবার এক একটা কি, তিন মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, তিনজনের ঘরে জন্ম নিল পরে আরো চারজন করে। তার মানে এক একটা চারটি করে, এটা চারটা, এটা চারটা, এটা চারটা, টোটাল 12টা। ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক তেমনিভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফিউচার, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে জিনিসটা এই দাঁড়ালো। জিনিসটা আসলে কঠিন কিছু না, সহজ। আজকে প্রাথমিক আলোচনা যে পর্যন্ত বললাম একটু দেখবেন, ইনশাল্লাহ মনোযোগ দিয়ে আশা করি হয়ে যাবে। আমি টেন্সের ভিতরে আলোচনাগুলো ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। রহমতুল্লাহ।